60 বছরের উপরে তাদেরকে আমরা প্রবীণ বলবো। এই বয়সে শরীরে কি কি পরিবর্তন আসলে আসে? তাদের পৃথিবীটাই অন্যরকম হয়ে যায়। আমাদের মাসেলগুলো, মাংসপেশিগুলো দুর্বল হয়ে যাচ্ছে, ক্যান্সারের চেয়ে ভয়াবহ, এবং আমরা এই বিষয়ে জানি না। ব্রেনের সর্বশেষ যে স্মৃতি সেটি সবার আগে ডিলিট হবে। চিকিৎসা ওইভাবে আবিষ্কৃত হয়নি। প্রবীণদের ক্ষেত্রে কিন্তু আরেকটি সমস্যা আছে, তারা বিষণ্ণতায় ভোগে। আপনি কয়টা মানসিক রোগের নাম বলবেন? যে কয়টা বলবেন আমি বলবো সব কয়টাতেই প্রবীণরা আক্রান্ত হতে পারে। সব মিলিয়ে প্রবীণ বয়সটা আসলে ভাববার বিষয়, এবং এটার একটা সঠিক পরিকল্পনা দরকার। সুপ্রিয় দর্শক, স্বাস্থ্য বিষয়ক ধারাবাহিক হ্যালো ডক্টর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো প্রবীণ বয়স। আর এই প্রবীণ বয়সে শরীরে নানা পরিবর্তন আসে এবং দেখা দেয় বিভিন্ন স্বাস্থ্য সমস্যা। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, হাড়ের ব্যথা, দৃষ্টি সমস্যা, স্মৃতিশক্তি কমে যাওয়া, এগুলো প্রবীণদের খুবই কমন সমস্যা। তবে সঠিক জীবনযাপন, সচেতনতা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চললে প্রবীণ বয়সে সুস্থ ও সক্রিয় থাকা সম্ভব। আর এসব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে স্টুডিওতে আজ আমাদের সাথে আছেন বার্ধক্য রোগ বিশেষজ্ঞ ডাক্তার মহসিন কবির লিমন। ডাক্তার মহসিন কবির লিমন, আপনাকে বাংলা নিউজ 24 হ্যালো ডক্টর অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগত। কেমন আছেন? জি, ভালো। ডাক্তার মহসিন কবির, প্রথমেই আপনার সম্পর্কে একটু সংক্ষেপে জানতে চাই। আমি ডক্টর মহসিন কবির, আমি জেরন্টোলজিস্ট বা বার্ধক্য বিশেষজ্ঞ হিসেবে বাংলাদেশে কাজ করছি 10 বছর ধরে। প্রবীণদের নিয়ে মূলত আমার কাজ। এই মুহূর্তে বাংলাদেশে আমি যে প্রতিষ্ঠানটিতে কাজ করছি সেটি উপমহাদেশে প্রবীণদের নিয়ে সবচেয়ে বড় প্রতিষ্ঠান। সেটি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমস অ্যান্ড হসপিটাল। তো সব কিছু মিলে আমার কাজ প্রবীণদের নিয়েই, প্রবীণদের শারীরিক, মানসিক, সামাজিক এবং অর্থনৈতিক সব বিষয়গুলো নিয়েই কাজ করছি। এবার একটু জানতে চাই, আসলে কোন বয়স থেকে একজন মানুষকে প্রবীণ বলা যায়? প্রবীণ আসলে এটা প্রবীণের সংজ্ঞাটা হলো এক এক দেশে, সেই দেশের রাষ্ট্রীয় আইন অনুযায়ী সেই দেশে এক এক বয়সে প্রবীণ বলে। তো বাংলাদেশে আমরা আমাদের বলবো যাদের বয়স 60 বছর বা 60 বছরের উপরে তাদেরকে আমরা প্রবীণ বলবো। আর এই 60 বছর বয়সে যে প্রবীণ হলো বা কত বছর বয়সে প্রবীণ হবে সেটি নির্ভর করে সেই দেশের মানুষের গড় আয়ুর উপর ভিত্তি করে। সেই সুবাদে বাংলাদেশের মানুষের এখন গড় আয়ু 73 পয়েন্ট সামথিং, তো 74। এবং বাংলাদেশে আমরা যাদের বয়স 60 বা 60-এর উপরে তাদেরকেই আমরা প্রবীণ ব্যক্তি হিসেবে চিহ্নিত করব। এই বয়সে শরীরে কি কি পরিবর্তন আসলে আসে? আসলে মানুষের জীবন শুরু হয় শৈশব দিয়ে, শৈশব, কৈশোর, তারপর লম্বা একটা সময় থাকে যৌবন, এবং তারপরের ধাপই কিন্তু বার্ধক্য বা প্রবীণ বয়স। বার্ধক্যকালীন বয়সটা এমন একটি বয়স, তো এই বয়সে এসে আমরা যারা ইয়ং আছি তারা কিন্তু আসলে কল্পনাও করতে পারি না যে সেই সময় আসলে প্রবীণদের মনস্তাত্ত্বিক এবং শারীরিক কারণে তাদের পৃথিবীটাই অন্যরকম হয়ে যায়। তো প্রবীণরা বলা যায় যে বার্ধক্য গেলে যত ধরনের শারীরিক এবং মানসিক সমস্যা আছে, রোগ আছে, সেটির ঝুঁকিতে বেশি থাকে। প্রবীণদের মধ্যে আসলে সাধারণত কোন রোগগুলো বেশি দেখা দেয়? এটা বললে পরে প্রবীণদের রোগ নিয়ে যদি এখন বলা হয়, সেটি হলো বার্ধক্য গেলে মানুষেরা নতুন করে শত্রুর প্রয়োজন হয় না। ইয়ংকালে মানুষ শত্রু খোঁজে, যে আমার কে শত্রু, কে আমার ক্ষতি করতে চাচ্ছে বা কি, এগুলো নিয়েই তো মানুষের জীবন। তো বার্ধক্য গেলে নিজের শরীরই নিজের প্রধান শত্রু, যে নিজের হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছে না, হাঁটু ব্যথা করছে, কোমর ব্যথা করছে, হার্টটা ঠিক মতো কাজ করছে না, লাঞ্জে সমস্যা হচ্ছে। তা আসলে বার্ধক্যে আমি বলে থাকি সেটা হলো একটা যে কোনো রোগ, যে কোনো ভাইরাস, যে কোনো ব্যাকটেরিয়া, আমরা যত রোগের নাম জানি বইয়ে, মেডিকেল সায়েন্সে, সব কয়টা রোগই বার্ধক্যে হওয়ার ঝুঁকিতে বা প্রবণতা থেকে যায় বার্ধক্যকালীন জীবনে। প্রবীণদের মানে বয়স বাড়ার সাথে সাথে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কেন কমে যায়? প্রবীণদের রোগ প্রতিরোধ ক্ষমতা, আমাদের যে এই যে হিউম্যান বডি, তা আমাদের শরীরে আমরা যা কিছু দেখি সব কিছুই সেল দিয়ে তৈরি হয়। তো এই সেলগুলো
যারা ইয়ং বা ছোট, আমাদের সেলের ডিভিশনের মাধ্যমে আমাদের প্রসেসগুলো হয়, এজিং প্রসেস। তো সেল একটা ভেঙে দুইটা হয়, দুইটা ভেঙে চারটা হয়, চারটা ভেঙে আটটা হয়, আটটা ভেঙে 16টা, 16টা ভেঙে 32টা, এভাবেই সেল ডিভিশনগুলো হচ্ছে শরীরে। এবং আমরাও ছোট থেকে বড় হচ্ছি, বড় হতে হতে একটা সময় এসে আর কিন্তু বড় হওয়ার নাই। তো যে সেলগুলো আমাদের শরীরে রয়ে গেছে, সেই সেলগুলো একটা নির্দিষ্ট বয়সের পর আমাদের কিন্তু আর শরীরে নতুন সেল তৈরি হয় না। তো নতুন সেল যখন তৈরি হয় না, যে সেলগুলো আমাদের আছে সেগুলোর উপরই আমাদের নির্ভরশীল হতে হয়। তো শরীরের যে ইমিউনিটি সিস্টেম সেই সময় আমাদের ফল করে, যেহেতু শরীরের সব কিছুই পরিবর্তিত হচ্ছে, নতুন সেল তৈরি হচ্ছে না, তো রোগ প্রতিরোধ ক্ষমতা এই কারণে কমে যাচ্ছে আর কি বার্ধক্যে গেলে। তো সেল ড্যামেজের যে বিষয়টা সেটি আরও ক্লিয়ারভাবে বুঝিয়ে বললে, আমরা আমাদের যে স্কিন এটি বাইরে থেকে দেখতে পাচ্ছি। তা বার্ধক্যে গেলে দেখবেন স্কিন কেমন হয়, রিঙ্কেল, কুঁচকে যাচ্ছে, ইলাস্টিসিটি নষ্ট হয়ে যাচ্ছে, মেলানিন নষ্ট হয়ে যাচ্ছে, স্কিন হ্রাস হয়ে যাচ্ছে। তো এই যে স্কিনের যে পরিবর্তনটা আমরা আয়নায় নিজেদের দেখতে পাচ্ছি, যে আমার স্কিন কিভাবে চোখের সামনেই পরিবর্তিত হয়ে যাচ্ছে, তো স্কিনটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে আমাদের শরীরের সব অর্গানে কিন্তু একই পরিবর্তনটা হচ্ছে। আমার মাসেলগুলো, আমার বোনসগুলো, আমার জয়েন্ট বোনস, আমার ইন্টারনাল যত অর্গান আছে সেগুলোও কিন্তু স্কিনের মতোই পরিবর্তিত হচ্ছে, কিন্তু আমরা সেগুলো দেখতে পাচ্ছি না। সেগুলো যদি দেখতে পেতাম তাহলে কিন্তু ভয় পেয়ে যেতাম। তো আমরা বাইরের যে স্কিন দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের আসলে এই সেল ড্যামেজটা কতটা ভয়াবহ হয়, এবং এই কারণে এই প্রবীণরা সব রোগের ঝুঁকিতে থাকে। প্রবীণদের শরীরে আসলে কোন কোন লক্ষণগুলো মানে আমরা মানে পরিবারের যারা সদস্যরা রয়েছে তাদের আসলে অবহেলা করা ঠিক হবে না বা উচিত না? প্রবীণ বয়সে গেলে আসলে 60 বছর বয়সে গেলেই প্রত্যেকেরই একটা রুটিন চেক আপের মধ্যে থাকা উচিত। এটি যে প্রতি বছর অন্তত 2 বার 6 মাস পর পর ফুল বডির যে হার্ট, লাংস, কিডনি, লিভার ফাংশন সহ এই বড় অর্গানগুলো, ভাইটাল অর্গানগুলোর কী অবস্থা সেগুলো একটু কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে চেক করে নেওয়ার প্রয়োজন আছে। আর বার্ধক্যে গেলে বললাম যে ছোট্ট একটা রোগও যদি হয় তা সেটা নিয়েও খুব সিরিয়াসভাবে ভাবতে হবে, যে আসলে এই ছোট্ট রোগটাই যে কোনো সময় বড় আকার ধারণ করতে পারে। তো কোনো রোগেই অবহেলা করা যাবে না বার্ধক্যে। প্রবীণ বয়সে আমরা যেটা দেখি যে খুবই কমন সমস্যা, যে হাঁটু ব্যথা বা জয়েন্টে ব্যথা, এটির আসলে কি মানে উপায় রয়েছে? আমি বললাম যে শুরুতে যে একটা সেল ডিভিশনগুলো হচ্ছে না, আমাদের নতুন সেল তৈরি হচ্ছে না। এবার আসি আমি যদি জয়েন্টের দিকে বলি, তো আমাদের হাঁটুকে বলা হচ্ছে হলো আমাদের শরীরের ওয়েট বেয়ারিং জয়েন্ট। আমাদের পুরো শরীরের সব ওজনটা আমাদের হাঁটুর ভেতর দিয়ে যাচ্ছে, এবং হাঁটুর যে স্ট্রাকচারটা যদি আমরা খেয়াল করি এটা একটু অন্যরকম, কিন্তু এটা অনেকটা ওই যে গাড়ির সকেট জাম্পারের মতো, যে ঝাঁকি লাগলে সেটা অ্যাবজর্ব করতে পারতেছে। আমাদের হাঁটুর ভেতর অনেকগুলো স্ট্রাকচার আছে, লিগামেন্ট, মেনিসকাস সহ একটা স্ট্রাকচার। তো বার্ধক্য গেলে আমাদের সেই স্ট্রাকচারগুলোর চেঞ্জ হচ্ছে, সেই সাথে আমাদের যে জয়েন্টের বোনসের শেষ অংশে কার্টিলেজ বলে, হ্যাঁ, আমরা যে দেখবেন মুরগির হাড় বা কোনো কিছু খাওয়ার সময় একটা পিচ্ছিল অংশ থাকে যেটি আমরা খেয়ে থাকি সাধারণত মুরগি বা অন্য পশু প্রাণীর। তো মানুষেরও এই জয়েন্টগুলোতে এই কার্টিলেজগুলো থাকে। তো এই কার্টিলেজগুলো বার্ধক্য গেলে এগুলো আর ক্ষয় হয়ে যাচ্ছে, মানে আগের মতো থাকছে না। সেই সাথে এই জয়েন্টের ভেতরে ফ্লুইড থাকে, যেটাকে বলে সাইনোভিয়াল ফ্লুইড। সেই ফ্লুইডের কাজ হলো আমরা হাঁটছি বা এই যে মুভমেন্ট করছে যে জয়েন্টগুলো, শুধু হাঁটু না, যত জয়েন্ট মুভমেন্ট করছে আমাদের শরীরে সেই জয়েন্টগুলোতে এই ফ্লুইডগুলো থাকে। তো এই ফ্লুইডগুলোর কাজ হলো আমরা যখন হাঁটছি, দৌড়াচ্ছি বা কোনো কিছু ওঠাচ্ছি, মুভমেন্ট করতেছি, তখন এই যে দুইটা বোনস এর মাঝখানে যে এই পিচ্ছিল ফ্লুইড, তো এই সাইনোভিয়াল ফ্লুইডের কারণে এই ঘর্ষণটা লাগতেছে না দুই বোনসের। হ্যাঁ, যখন বয়স হয়ে যাচ্ছে এই ফ্লুইডগুলোও কমে যাচ্ছে আমাদের, আর তৈরি হচ্ছে না। তো সেই কারণে ফ্লুইড যখন কমে যাচ্ছে, তখন আমরা যখন মুভমেন্ট করছি তখন ওই কার্টিলেজগুলো একটার সাথে একটা ঘর্ষণ হচ্ছে, সেই কারণে কিন্তু ওই জায়গাগুলো ক্ষয় হয়ে যাচ্ছে, আমাদের ব্যথা হচ্ছে। শুধু হাঁটুতে না,
যে কোনো জয়েন্টে ব্যথা হতে পারে বার্ধক্যে গেলে। সেক্ষেত্রে এসব রোগ প্রতিরোধে প্রবীণদের খাদ্যাভ্যাস কেমন হওয়া এই উচিত, এই বা কোন রোগ খাবারগুলো খাওয়া উচিত, কোনগুলো প্রতিরোধের খাওয়া উচিত না? ক্ষেত্রে খাদ্যাভ্যাস তো আছেই, সেটার সাথে বড় একটা বিষয় হলো এক্সারসাইজ প্রবীণদের। তো আমরা আসলে যত বিশ্বায়নের যোগ আসতেছে আমরা হাঁটা চলা কমিয়ে দিচ্ছি, নর্মাল হাঁটা চলাই কিন্তু করি না। একদমই তাই। লিফটে উঠতেছি, নামতেছি, গাড়িতে যাচ্ছি, যাতায়াত করছি, হাঁটা চলা কম হচ্ছে। তো এই যে হাঁটা চলা বা সুখ, আমি বলি হলো এগুলো হলো সুখের অসুখ। যত সুখে থাকার চেষ্টা করবে যে আমি মুভমেন্ট কম করব, আমি খাবারও আছে এখানে যে ফাস্ট ফুড বা খুব দামি দামি খাবার খাবো, এগুলো কিন্তু আবার আমাদের শরীরের ভেতরে ঝামেলা তৈরি করতেছে। তো এই যে বার্ধক্যে কালীন এই সমস্যাগুলো ঠেকানোর একমাত্র উপায় হলো নিয়মিত এক্সারসাইজ করতে হবে, মানে মুভমেন্ট। এক্সারসাইজ করার উদ্দেশ্য হলো আমাদের বয়স হয়ে গেলে আমাদের এই যে আমি যে কথাটা বারবার বলছি, সেল তৈরি হচ্ছে না, আমাদের জয়েন্টগুলো বা বোনসগুলো সেগুলোও তো দুর্বল হয়ে যাচ্ছে, আমাদের মাসেলগুলো মাংসপেশিগুলোও দুর্বল হয়ে যাচ্ছে। তা আমাদের মাংসপেশির প্রধান কাজ হলো আমরা যে এই যে বসে আছি এখানেও প্রধান শক্তি খরচ হচ্ছে আমাদের মাসেলের। এখন আমার এই ব্যাক মাসেলগুলো কাজ করতেছে, হ্যাঁ, আমরা হাঁটতেছি যখন তখন আমাদের লোয়ার লিম্বের মাসেলগুলো অলমোস্ট পুরো শরীরের সব মাসেল কাজ করে। তো এই মাসেলগুলোর পাওয়ার যদি বেশি থাকে আমাকে ধরে রাখতে হবে। তো এক্সারসাইজ করলে আমাদের মাসেল পাওয়ারটা নর্মাল রেঞ্জে থাকে। তো তখন আমি যে কাজই করি না কেন সেগুলো আমার মাসেলের উপর দিয়েই যাচ্ছে, আমার মাসেলের শক্তির উপর দিয়ে। কারণ মাসেলও যখন কাজ আমরা কমায় দিচ্ছি, শুয়ে বসে থাকতেছি, হাঁটাচলা কম করতেছি, তো তখন কি হচ্ছে, মাসেলগুলোও উইক হয়ে যাচ্ছে। তখন আমরা একটু কাজ করলেই সেইগুলো সরাসরি, বা একটু বেশি হাঁটাচলা করলেই বা একটু ভারী কোনো কিছু উঠাতে গেলে বা কোনো কিছু হলে সরাসরি সেই শক্তিটা, চাপটা গিয়ে পড়তেছে আমাদের জয়েন্টের উপর বা বোনসের উপর। ফলশ্রুতিতে আমাদের জয়েন্টে ক্ষয় হচ্ছে, নানা ধরনের আর্থ্রাইটিস হচ্ছে, রোগ হচ্ছে, স্পন্ডাইলোসিস হচ্ছে, নানা ধরনের রোগ হচ্ছে। এবং এই রোগগুলো কিন্তু এগুলো আমাদের লাইফস্টাইলের কিছু পরিবর্তন করলেই কিন্তু আমরা অনেক দিন পর্যন্ত এই রোগগুলো আমাদের কাছ থেকে দূরে রাখতে পারি। তো সেই জন্য একটা প্রপার লাইফস্টাইলটা আসলে কেমন হওয়া উচিত? লাইফস্টাইলটা হলো এক্ষেত্রে বললে আসলে বার্ধক্যকালীন জীবন আমার কেমন হবে সেটি নির্ভর করে। আমরা বলে থাকি যে প্রিজেরিয়েটিক এইজ, সেটি আমি যদি 60 বছর বয়সে প্রবীণে হব, তাহলে আমার সেটি 45 বছর বয়স, 15 বছর বয়স আগের থেকে আমাকে একটু সাবধান হতে হবে। এখন ইয়ংকালে আমরা তো অনেক কিছুই করি, আমাদের যা খুশি খাই, যেখানে খুশি ঘুরতেছি, যা খুশি লাইফস্টাইলের, যখন খুশি ঘুমাচ্ছি, কোনো রুটিন নেই, এটা কিন্তু এই লাইফস্টাইল আমরা সর্বোচ্চ 40, 40 এবং তারপরেও যদি বলি 45 পর্যন্ত করা যেতে পারে, আমি বলবো সেটাও ঠিক না। তারপরে খুব সাবধান হয়ে যেতে হবে। সেটা আমার খাবার থেকে আরম্ভ করে, ফুড হ্যাবিট থেকে আরম্ভ করে পুরো টোটাল লাইফস্টাইল একটু চেঞ্জ আনতে হবে, একটু রুটিনে আসতে হবে। সেটির আমি যত মেনটেন করব সেটির উপর আমার নির্ভর করতেছে আমি 60 বছরের পরে আসলে কতটুকু সুস্থ থাকবো। স্বাস্থ্যসম্মত খাবারটা কেমন হওয়া উচিত? স্বাস্থ্যসম্মত খাবার যেটা খাবার, এটা তো এখন এক একজনের শরীরের স্ট্রাকচার এক এক রকম, এক একজনের ডিএনএ এক এক রকম। এখন কোন খাবারে কার সমস্যা সেটা অ্যানালাইসিস করতে হলে আসলে কিছু স্ক্রিনিংয়ের প্রয়োজন হয়। এখন স্বাস্থ্যসম্মত খাবার যদি বলি কমন, সেটার ক্ষেত্রে হলো আপনার অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত যে খাবারগুলো আছে, বিশেষ করে শাকসবজি, ফলমূল, এই খাবারগুলো একটু পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। প্রোটিন খেলেও প্রোটিন আমি কতটুকু খাবো তখন একটা লিমিটেশনে আসতে হবে যে আমি প্রোটিন এত বেশি খাওয়া যাবে না। আর এগুলো আরও যদি প্রপারভাবে কেউ খেতে চায়, সেগুলো তার হাইট এবং ওয়েট একটা মেজারমেন্ট আছে, সেগুলো মেজার করে তারপর তাকে একটা খাবার তালিকা করে দেয়া যে এই অনুযায়ী খাবার। আর এগুলো তো আসলে সম্ভব হয় না এত রুটিন মেনে চলা। তো আমাদের মাথায় রাখলেই হবে যে আমরা আসলে তৈলাক্ত খাবার কম খাবো 45-এর পর থেকেই, তেলযুক্ত খাবার কম খাবো,
রেড মিট, যেটা গরুর মাংস, খাসির মাংস, এগুলো খেলেও অল্প খাবো, মানে একদম আগের মতো আর খুব বেশি খাবো না। খাওয়া না নাই, কিন্তু সবই অল্প পরিমিত। পরিমাণে খাবো। এবং আমার খাদ্য তালিকায় অবশ্যই পর্যাপ্ত শাকসবজি এবং ফলমূল রাখতে হবে, আর পানি দুধ খেতে ডিম কি হবে। খাবে কিনা? এটা তো প্রোটিন, সেটি তো খাবেই। প্রোটিন যেটি খেলে এখন খাবে, প্রোটিন খাবে। মাংস খেলে আবার 2টা ডিম খাওয়ার দরকার নেই, মানে এই মেজারমেন্টগুলো। আবার যদি কারো মাসেল বিল্ড আপ, অনেক গ্রোথ বেশি থাকে, সে আবার 2টা ডিম খেতে পারে। এখন আসলে এটা এক একজনের স্ট্রাকচারের উপর নির্ভর করে, এবং সেই তার বডি স্ক্রিনিং করে আসলে তার ব্লাড প্রেশার কেমন, তার লিভার ফাংশনটা কেমন, ডায়াবেটিস তার আছে কিনা? কিডনি ফাংশনটা কেমন, এগুলো চেক করে তারপর এই রুটিনটা করে নিলে ভালো হয়, যে প্রিজেরিটিক এইজে। প্রবীণদের ক্ষেত্রে আরেকটা সমস্যা দেখা যায় যে অনেকে কিন্তু পড়ে গিয়ে আঘাত পাওয়ার একটা ঝুঁকি থাকে। তো সেক্ষেত্রে আসলে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত? প্রবীণদের পড়ে গিয়ে আঘাত পাওয়ার ঝুঁকি, সেটি তো একটা কমন একটা সমস্যা। হ্যাঁ, তো এখন প্রবীণরা হেঁটে যাচ্ছে, পড়ে যাচ্ছে। এখন ইয়ং একজন পড়ে গেল, তার সে উঠে দাঁড়াতে পারতেছে। প্রবীণ পড়ে গেল, দেখা গেল কমন একটা সমস্যা হয়, এটা হলো ফ্র্যাকচার হয় এই কোমরের হাড়ে। হ্যাঁ, এটা নেক অফ দ্য ফিমার বলে। তো এই জায়গাটায় একটা কমন, যে পড়ে গেলেই ফ্র্যাকচার হচ্ছে। তো এক্ষেত্রে, এবং এটা কিন্তু মহিলাদের আরও বেশি হচ্ছে, মহিলারা বেশি এই ঝুঁকিতে থাকে। সেটার একটি প্রধান কারণ হলো অস্টিওপরোসিস। হ্যাঁ, অস্টিওপরোসিস রোগটা হলো আমাদের যে বোনস, হাড্ডি, আমরা হাড় দেখতে দেখা যাচ্ছে হাড্ডি আছে, হাড় শেপ ঠিক আছে, কিন্তু হাড় যদি আমরা হরিজন্টালি কেটি বা দেখি যে হাড্ডির পুরুত্বটা, যে ভেতরের পুরুত্বটা কতটুকু, তো অস্টিওপরোসিস হলে সেই পুরুত্বটা নষ্ট হয়ে যাচ্ছে। বাইরে থেকে দেখে মনে হচ্ছে যে বোনস ঠিক আছে, কিন্তু এটি আসলে পুরুত্ব কমতে কমতে দেখা গেল কাগজের মতো হয়ে গেছে। সেই সময় যদি একটু পড়ে যায়, পড়ে গেলে তখন ভেঙে যাচ্ছে। আর এই পড়ে যাওয়ার একটা প্রধান কারণ হলো প্রবীণদের টয়লেট। যখন বাথরুমে যাচ্ছে, সেই বাথরুমের টাইলসটাও কিন্তু খেয়াল করা খুব জরুরি, যে পানি অ্যাবজর্ব করে কিনা, প্রবীণদের পিচ্ছিল কিনা? হ্যাঁ, পিচ্ছিল কিনা, যে টয়লেটটায় কখনোই পিচ্ছিল রাখা যাবে না, এবং সেখানে এমন টাইলস বা এমন ম্যাটেরিয়াল ইউজ করতে হবে যেগুলো পানি শোষণকারী, শুকিয়ে যায়। নইলে কাউকে শুকিয়ে দিতে হবে, খেয়াল রাখতে হবে যে সে যখন উঠে যাবে বাথরুমে, স্লিপ কেটে যেন পড়ে না যায়। এখন একবার যদি পড়ে যায়, এটা বড় ক্ষতি হয়ে যায়। এখন ক্ষতি হয়ে ফ্র্যাকচার হলো, হ্যাঁ, নেক অফ দ্য ফিমারে ফ্র্যাকচার হলো, বা কোথাও ভেঙে গেলে সেটা আবার আরেক সমস্যা। এখন এই 70 বছর বয়স, 60 বছর বয়সে সেই বোনসগুলো তো ইয়ং কালে যেভাবে জোড়া লেগে যাবে, সেই বয়সে তো ওইভাবে জোড়া লাগতেছে না, তো সেটা কঠিন। ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে অনেক মানুষ আছে বেড রিডেন, বিছানায় পড়ে যাচ্ছে। তো এই বিষয়গুলোতে সাবধান হওয়া জরুরি। এটা শুধু প্রবীণ সাবধান হলেই হবে না, যে বাসায় প্রবীণ রয়েছে সেই বাসার সব সদস্যকে এই বিষয়ে সচেতন হতে হবে। প্রবীণদের আরেকটি কমন সমস্যা হচ্ছে স্মৃতিশক্তি লোপ পাওয়া। এটা আসলে কতটা স্বাভাবিক, বা এটি প্রতিরোধে তাদের কি ধরনের মানসিক চর্চা করা উচিত? এখন এটা নিয়ে কথা বললে অনেক কথা। এখন আমি সংক্ষেপে বলে রাখি, বার্ধক্যকালে একটা আমরা স্মৃতিশক্তিজনিত একটা রোগে ঝুঁকিতে থাকি, এবং এই রোগটি খুব বেড়ে যাচ্ছে সারা পৃথিবীতেই। এটা হলো ডিমেনশিয়া। হ্যাঁ, তো ডিমেনশিয়া হলো ভুলে যাওয়া রোগ। তো এই রোগটা নিয়ে সবারই জানা উচিত, একদম স্কুলের বাচ্চা থেকে আরম্ভ করে সমাজের প্রত্যেকটা মানুষেরই এই রোগ সম্পর্কে জানতে হবে আমি বলবো। এবং এটি এতটাই ভয়াবহ রোগ, যেটি আমি বলবো ক্যান্সারের চেয়ে ভয়াবহ, এবং আমরা এই বিষয়ে জানি না। তো এই রোগটা কী রোগ? এটা হলো আমাদের মস্তিষ্কে, আমাদের ব্রেন তো আসলে আমরা কি করি, স্মৃতি সংরক্ষণ করি। আমরা যে অ্যান্ড্রয়েড মোবাইলে কি বিভিন্ন ফোল্ডার আছে, কোথাও গান, কোথাও ব্যক্তিগত জিনিস, কোথাও ছবি, কোথাও মেসেজ, আমরা আলাদা আলাদা করে রেখে দিচ্ছি। আমাদের ব্রেনও কিন্তু এরকম, যে স্টোর করে রাখে। আমাদের ব্রেনে ফোল্ডার আছে, ফোল্ডারগুলো কি, ফ্যামিলি ফোল্ডার আছে, যেমন ফ্যামিলি। আমার কর্মক্ষেত্রে ফোল্ডার আছে, আমার এডুকেশনের ফোল্ডার আছে, আমার পার্সোনাল ফোল্ডার আছে, আমার
সব ফোল্ডার কিন্তু ব্রেনে, সেগুলো ব্রেনের একটা প্রসেস সিস্টেম আছে, যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো সংরক্ষিত থাকতেছে, অপ্রয়োজনীয়গুলো কিছুদিন পর ডিলিট হয়ে যাচ্ছে অথবা নিচে পড়ে থাকতেছে। এভাবেই আমরা কিন্তু বড় হচ্ছি, আমরা সব কিছু চারপাশ থেকে শিখতেছি, ব্রেনে লোড দিচ্ছি, থাকছি। তো প্রবীণ হলে এই ডিমেনশিয়া। এখন ডিমেনশিয়া কি? ডিমেনশিয়া হলে আপনার ব্রেনের সর্বশেষ যে স্মৃতি সেটি সবার আগে ডিলিট হবে, মানে মুছে যাবে। এখন মুছে গেল, এখন আমরা যে জায়গাটায় ভুল করি ডিমেনশিয়ার ক্ষেত্রে সেটি হলো আমরা সেই স্মৃতিশক্তি আবার ফেরত আনার চেষ্টা করি। এটা ক্ষেত্রে মনে রাখতে হবে ডিমেনশিয়ায় একবার যেটা ডিলিট হবে, ব্রেন থেকে ডিলিট হলো, সেটা আর কখনোই ফেরত আসবে না, ফিরে আসবে না। তো এটা ফিরে আনার চেষ্টা করলেই ওই রোগী যে ডিমেনশিয়া আক্রান্ত মানুষটা, তার সাথে কনফ্লিক্ট বেঁধে যাচ্ছে, মনস্তাত্ত্বিক একটা দ্বন্দ্ব হয়ে যাচ্ছে, সে আরও অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং ম্যাসাকার। এখন ডিমেনশিয়া আপনি একটু ভাবেন যে একটা মানুষ মাথায় ব্রেনের ফোল্ডার আমরা ডিলিট করতে থাকি, যে ভুলে যাওয়া। তো ডিলিট, যেমন একজন মানুষ রিটায়ারমেন্টের পরে শেষ বয়সে এসে সে রবীন্দ্রপ্রেমী, রবীন্দ্রনাথের গান ভাল লাগে, কবিতা ভাল লাগে, সেগুলো সে সারাদিন রাত পড়ে, চর্চা করে। এলাকার ইয়ং জেনারেশন যাকেই পায় তাকে এই রবীন্দ্রনাথের কথা বলে, রবীন্দ্রনাথের এই গান, কবিতা, এগুলো। তো এলাকায় একটা রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান হলো, এলাকার ছেলে পেলেরা মনে করলো যে এই আঙ্কেলকে নিয়ে এই অনুষ্ঠানে নিয়ে যায়, সে এত রবীন্দ্রপ্রেমী। সেই অনুষ্ঠানে সে গেল, রবীন্দ্রনাথের গান হচ্ছে, কবিতা হচ্ছে, হঠাৎ করে সে জিজ্ঞাসা করলো, এই এটা কার গান? এখন কার গান? এখন তো ইয়ং ছেলে পেলে তারা তো বুঝবে না, তারা বলবে আরে সারাদিন দেখা হইলেই আমাকে বলতেছে রবীন্দ্র নাথের কথা, রবীন্দ্র সঙ্গীতের কথা, এখন বলে কার গান? তার মানে কি ভীমরতি ধরছে? সে কি আমাদের সাথে ফাইজলামি করে? হ্যাঁ, এবং দ্বন্দ্ব শুরু হয়ে গেল, তাকে দেখা গেল কটূক্তি করে সেখান থেকে বের করে দিল। সে কিন্তু আর মনে করতে পারবে না আসলে রবীন্দ্র, তার মানে সেটা তার সর্বশেষ স্মৃতি হলো, সবার আগে ডিলিট হলো। এভাবে আপনি সব ডিলিট করতে থাকেন ব্রেন থেকে। এটা ডিলিট হলো, আপনার ফ্যামিলি ফোল্ডার ডিলিট। আপনি তখন আপনার ছেলে মেয়েকে চিনবেন না। তো ছেলে মেয়ে আসলে বলবেন না, আপনি ছেলেকে বলবে আপনি কে, বসেন, কোত্থেকে আসছেন, চিনবেন না। এখন ছেলে যদি হাজার চেনানোর চেষ্টা করে যে আমি আপনার ছেলে, চিনবে না। তো দ্বন্দ্বটা লাগে কোথায়? এখন তার তো পুরনো স্মৃতিগুলো ফোল্ডারের নিচে আছে। পুরনো স্মৃতি কি? সে তার বাবার সাথে কোন হাটে গেছে, কোন জায়গায় গেছে, চাচার সাথে কোন সিনেমা হলে গেছে, ছোটবেলা কোন, সে সব বলতে পারতেছে। সেগুলো ভুলে নেই, কিন্তু সেগুলো তো নিচের স্মৃতি। কিন্তু ছেলে মেয়েকে বলতেছে চিনে না, আপনি কে, ওয়াইফকে চিনতেছে না, এদের চিনতেছে না। তখন ছেলে মেয়ে ভাবে কি, আরে তার তো সব মনে আছে, পুরনো কথা সব বলতেছে, আমাদের চিনে না, এটা আবার কেমন কথা? সেই জন্য তারাও মিসবিহেভ শুরু করে তার সাথে, এবং একটা মারাত্মক দ্বন্দ্ব তৈরি হয়। এবং এই রোগটা এতটাই ভয়াবহ, আপনি ডিলিট হতে 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 লাস্টে এসে, লাস্ট স্টেজে মনে করেন ব্রেন একদম পুরো ফাঁকা, কিচ্ছু নাই। তো তখন সেই মানুষটাকে, সেই প্রবীণটাকে আপনি কি করবেন? এখন তাকে তার ছেলে মেয়ে বা যত্ন করে যে কেয়ার গিভার যেই থাকুক, তাকে খাবার খাইয়ে দিচ্ছে, মুখে ভাত দিয়ে, তাকে 1 ঘন্টা 2 ঘন্টা তাকে সামনে এক্সপ্রেশন দিয়ে বোঝাইতে হচ্ছে যে এইভাবে বাবা খাও খাও। কারণ কি? সে কিভাবে চিবিয়ে খেতে হবে সেটাই ভুলে গেছে। তাইলে আপনি বোঝেন, তাহলে সেই মানুষগুলো কি করে? একদম বিছানায় শুয়ে থাকে, সে যে উঠে বসবে, হাঁটবে, ভুলে গেছে। হাত যে নাড়াইতে হবে, এটা লাস্টে যায় সেরকম হয়, ভুলে গেছে, অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, মারামারি করতেছে, ভাঙচুর করতেছে। তো যে পরিবারে ডিমেনশিয়া আক্রান্ত রোগী রয়েছে শুধুমাত্র তারাই জানে আসলে চিকিৎসা কি, তারা তো এই রোগটার চিকিৎসা, এটার চিকিৎসা এখন পর্যন্ত এটার চিকিৎসা ওইভাবে আবিষ্কৃত হয়নি। এক এক দেশের জার্নালে নতুন নতুন অনেক কিছু বেরোচ্ছে, সেগুলোর উপরে এটা সাপোর্টিভ ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, কিন্তু ট্রিটমেন্ট একটা আছে। সেটা ট্রিটমেন্ট বলা হয় ডিমেনশিয়ার ক্ষেত্রে ভালোবাসা। এখন ভালোবাসা কি? এখন এই যে আমরা যে বলি একজন আরেকজনকে ভালোবাসি, এই তো এটাই এই ভালোবাসা না। পৃথিবীতে বলা হয় যে সত্যিকারের ভালোবাসা যদি থেকে থাকে, সেটা হলো বাবা মা কর্তৃক সন্তানের প্রতি ভালোবাসা, নট সন্তান কর্তৃক বাবা মার প্রতি। তো বাবা মা কর্তৃক সন্তানের প্রতি যে ভালোবাসাটা, সেটা হলো জেনুইন লাভ। তো ডিমেনশিয়া যখন হবে,
এখন সন্তান যখন জানবে যে তার বাবা ডিমেনশিয়ায় আক্রান্ত হয়েছে বা মা ডিমেনশিয়ায় আক্রান্ত হয়েছে, তো সেই সময় তাকে সাবধান হতে হবে। মানে সেদিন থেকে তার মাথায় নিতে হবে যে আমি আজকে থেকে আমার বাবা হলো আমার সন্তান ছেলে, বা আমি হলাম বাবা, আমার মা হলো আমার মেয়ে। তো সেইভাবে তার সাথে আমার কি আচরণগুলো করতে হবে। তাকে সেই ছোটবেলায় আমাকে যে ভালোবাসাগুলো দিয়ে বড় করেছে, সেই সময় একদম মুখোমুখি দাঁড়িয়ে এটা যায় যে সেই reverse। ভালোবাসা তাকে ফেরত দিতে হবে। কিন্তু এটা মুখে বলা সহজ, কঠিন। বাস্তবে খুবই কঠিন, এবং এটা খুবই কঠিন, এটা এত সহজ না। আরও যদি বলি আর কি, যেটা ডিমেনশিয়া নিয়ে জানা উচিত সেজন্যই বলা। যেমন ছোটোবেলায় কি করে বাবার এক্সাম্পলই দিই। বাবা অফিসে যাবে, রেডি হয়ে অফিসে যাচ্ছে, ছোট্ট মেয়ে সে বাবার কোলে উঠবে, বলতেছে যে কোলে উঠবে, আমাকে নাও। তো বাবা অফিসে যাওয়ার সময় তাকে কোলে নিল, সে ইস্ত্রি করা শার্ট প্যান্ট পরে আছে, কোলে নিল, বুকের উপর প্রস্রাব করে দিল ছোট্ট মেয়েটা বা ছেলেটা, বা প্রস্রাব পায়খানা করে দিল। বাবা কি তাকে ছুঁড়ে ফেলে দিছে? সেই ছেলে মেয়েকে যদি দিত, আজকে আমরা কেউ এখানে যারা আছে এখানে বসে থাকতে পারতাম না। হ্যাঁ, তারা কিন্তু বাবা মারা কিন্তু তা করে না। কি করে? হাসি দিয়ে আবার রেডি হয়ে আবার চলে গেল। তো আপনার ডিমেনশিয়া আক্রান্ত হয়ে যখন ভয় পেয়ে তার মনস্তাত্ত্বিক জগৎ এলোমেলোর কারণে, ব্রেনের কিছুটা চেঞ্জের কারণে সেই কাজগুলো আমার বাবা মা করতেছে, হ্যাঁ, একটু প্রস্রাব করে দিল, হাত পা ঠিক আছে চলাফেরা, ভয়ে বিছানায় প্রস্রাব করে দিল, পায়খানা করে দিল, আমরা সন্তানরা কি করতেছি? তখন আমরা কিন্তু দূরে সরাই দিচ্ছি, তাকে রুমেও রাখতেছি না, এমনকি কোথায় থাকবো আমরা, মানে একটা কত দূরে সরাবো সেই চিন্তায় আমরা ব্যস্ত হয়ে যাই। খুব বেশি দিন আবেগ অনুভূতি আমরা কেউই ওইভাবে দেখাতে পারি না। 6 মাস, 1 বছর, তারপর আস্তে আস্তে কিন্তু দূরে সরিয়ে দিচ্ছি। তো সেই বিষয়গুলো ফেরত দেওয়াটাই হলো ডিমেনশিয়ার একটা ট্রিটমেন্ট। ডিমেনশিয়া রোগীরা আর কিছু বুঝুক না বুঝুক, তাকে কে ভালোবাসে, যত্ন করে, এই জিনিসটা বুঝতে পারে। তো এই রোগীগুলো এই জন্য পরিবারের হোক বা যে কোনো জায়গায় একজনের কথা শোনে, যে তাকে সত্যি সত্যি সাপোর্ট করে, ভালোবাসে, শুধুমাত্র তার কথা কিছুটা শোনে, আর নইলে সেই রোগী কারো কথা শোনে না। তো এটা হলো ডিমেনশিয়া। এছাড়া হলো প্রবীণদের যেটি আপনি বললেন শর্ট টার্ম মেমোরি লস, সেই বিষয়টাও আছে। শর্ট টার্ম মেমোরি লসটাও বেড়ে যায় প্রবীণদের ক্ষেত্রে, যে ভুলে যাওয়ার, এটা ইয়ংদেরও হয়, যে এটা কোথায় রাখছি ভুলে গেছি, এই কাজটার কথা বলে গেছে, ওর নামটা কি মনে আসতেছে না, এই বিষয়গুলো, এগুলো একটু প্রবণতা বেড়ে যায়। প্রবীণদের ক্ষেত্রে কিন্তু আরেকটি সমস্যা আছে, তারা বিষণ্ণতায় ভোগে বা একাকিত্ব। বিষণ্ণতা না, তো আমি বলবো প্রবীণরা, আমি শুরুতে যেভাবে বললাম যে কোনো শারীরিক সমস্যায় প্রবীণরা আক্রান্ত হতে পারে। যত রোগ আছে, আপনি যদি বলেন প্রবীণদের কী রোগে আক্রান্ত হতে পারে, আমি বলবো প্রবীণরা আপনি যত রোগের নাম জানেন যেটাই বলবেন সেটাই সঠিক। কারণ প্রবীণদের শরীরটা হলো তখন ইমিউনিটি সিস্টেম ফল করে, যে কোনো রোগে যখন তখন যে কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক যা অ্যাটাক করুক সেটা আক্রমণ করতে পারে। একইভাবে মানসিক রোগ, আপনি বিষণ্ণতার কথা বলেন, আপনি বিষণ্ণতা না, আপনি কয়টা মানসিক রোগের নাম বলবেন, যে কয়টা বলবেন আমি বলবো সব কয়টাতেই প্রবীণরা আক্রান্ত হতে পারে। এখন বলবেন তো কেন আক্রান্ত হবে? একটা কারণ মানে আমরা ইয়ংরা যেটা চিন্তাও করতে পারি না, কল্পনাও করতে পারি না, সেটা হলো ফেয়ার অফ ডেথ। আমি যদি এই মুহূর্তে আপনাকে বলি যে আপনি আগামীকালকে মারা যাবেন, আমি এখন বললাম, আপনি ঠিক আছে, আমি এই কথাটা যদি এখন আপনাকে বলতেই থাকি 10 বার বলি, আপনি কিছুক্ষণের মধ্যে আর আপনার ব্রেন নিতে পারবে না, আপনার রাগ উঠে যাবে, আপনি বলবেন যে আমি কেন মরবো, আমি মরবো কেন? কারণ আমাদের ব্রেন এই চিন্তা নিতে পারে না। হ্যাঁ, তো এটা একজন প্রবীণ প্রতিটা দিন, প্রতিটা রাত তার ব্রেনের মধ্যে নিয়ে ঘুরতেছে এই ফেয়ার অফ ডেথ বা মৃত্যু চিন্তা। হ্যাঁ, এর মধ্যে খবর পাচ্ছে যে তার ছোট্টবেলার বন্ধুটা মারা গেছে, ওই অমুক ভাই মারা গেছে, এই খবরগুলো আসতেছে। এই খবরগুলো যখন আসে, তার মধ্যে সে নিজেও বোঝে যে বয়স হয়ে গেছে, আমিও হয়তো বা মারা যাব আজকে বা কালকে। তো সেই সময় তার কি হয়?
সেই সময় তো তার ভাল লাগবে না কিছু, যতগুলো মানসিক রোগ আছে সে অ্যাটাক হতে পারে, তার আক্রান্ত হতে পারে। আমরা জানি প্রবীণরা কি রাতে ঘুমায় না, রাতে দেখবেন আপনার আমাদের বাসায় প্রবীণ থাকলে দেখবেন রাতে ঘুম থেকে উঠে দেখবেন সে বসে আছে অথবা হাঁটাচলা করতেছে একা একা, হ্যাঁ, ঘুমাইতে পারতেছে না, ঘুম হয় না, বলবেন এটা কমন সমস্যা। তো ঘুম হয় না, এই রোগের নাম হলো ইনসোমনিয়া। তো এই রোগটা হচ্ছে এখান থেকে সে কীভাবে, আমি আরও একটু এক্সাম্পল দিলেই বুঝবে। এখন আপনাকে যদি এই মুহূর্তে একটা ফোন আসে, ফোনের ওই প্রান্ত থেকে একজন বলল, মাস্তান টপ লেভেলের একজন টেরর আপনাকে ফোনে বলল যে আপনাকে আগামীকালকে বিকাল 4টার মধ্যে আপনি যেখানেই থাকেন আপনাকে মেরে ফেলবো, আপনার অবস্থাটা কি হবে একদম বলেন? আপনি এখন আমাকে বলেন আপনার অবস্থা কি হবে? আপনি কি এখন আমার সাথে কথা বলতে পারবেন? এই ফোন পাওয়ার পরে স্বাভাবিক কথা বলতে পারবেন না। আপনাকে আজকে রাতে যদি বিরিয়ানি, পোলাও, দামি দামি খাবার এনে দেওয়া হয়, আপনি খেতে পারবেন ঠিক মতো? পারবেন না, তখন ক্ষুধামন্দা রোগ হবে। হ্যাঁ, সেটাকে বলা হয় লস অফ অ্যাপিটাইট, যেটা হ্যাঁ খাবার ভাল লাগে না, যত ভালো খাবারই দেন হবে না। আপনার নিজেকে দিয়ে বা আমাকে দিয়ে যে কেউ যে চিন্তা করে দেখতে পারেন, এটা রাত্রে ঘুম হবে আজকে? হবে না। যে আগামীকালকে বিকাল 4টায় না জানি কি হয়, আমাকে তো মেরে ফেলবে, তো রাত্রে ঘুম হবে না, আপনি ছটফট করবেন। কালকে সকাল হবে, আবার একই চিন্তা ব্রেনে। তো প্রবীণরা একজ্যাক্ট এই ধরনের একটা ব্রেন নিয়ে সে দিন পার করছে, রাত পার করতেছে, তার প্রতিদিন প্রতিটা সময় মুহূর্ত যাচ্ছে। তো প্রবীণরা তো মানসিকভাবে সুস্থ থাকার আমি বলবো কোনো কারণ নাই। হ্যাঁ, এটা পুরোপুরি 100% সুস্থ থাকা খুব কঠিন। সেক্ষেত্রে প্রবীণদের কিন্তু মানসিক সুস্থ থাকার জন্য তার পারিবারিক বন্ধন এবং সামাজিক যোগাযোগটা, এটা তো তার মানসিক স্বাস্থ্যের জন্য অনেকটা। এটা শুধুমাত্র পারিবারিক বন্ধন তো আছেই, সেটা তো লাগবেই। এক্ষেত্রে আপনার আবার কিছু থেকে যায়, দায়বদ্ধতা থেকে যায় আমাদের সমাজের এবং আমাদের পুরা রুলস রেগুলেশনের। এখন আমরা একটা মানুষকে এখন এই মুহূর্তে বাংলাদেশে রিটায়ারমেন্ট এজ কত বলেন তো? এখন কত? 60 না, 59 59 বছর। আমি একটা ছোট্ট অঙ্ক করে ফেলি এখন। হ্যাঁ, 59 বছর বয়সে রাষ্ট্র, আমি বলতেছি রিটায়ারমেন্টে যাচ্ছেন, আপনার কোনো কাজ নাই। হ্যাঁ, 60 বছর বয়সে কিন্তু প্রবীণ হবে আমাদের দেশের এখন আইন অনুযায়ী। হ্যাঁ, গড় আয়ু হলো আমাদের এখন হলো 73। তো এখন 73 থেকে 59 বাদ দিলে হইলো কত? 14 বছর। তো এই 14 বছরের দায়িত্ব তার কে নেবে? আমি যে বলতেছি আপনার কাজ নাই, রিটায়ারমেন্টে যাওয়ার পর অল্প কিছু প্রফেশন বাদে আর বাকি যারা, তারা কিন্তু কাজ পায় না রিটায়ারমেন্টের পরে। তো এই যে মানুষটা, আবার আমি রাষ্ট্রই বলতেছে যে সে 73 বছর পর্যন্ত বাঁচবে, তো এই 14 বছর তার দায়িত্বটা আসলে কে নেবে? এই প্রশ্ন করলে বেশিরভাগ মানুষ উত্তর দেয় নিবে ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, মানে সন্তানরা নিবে। এখন নানান ঝামেলা হচ্ছে, আমরা কাজ করতে গিয়ে দেখতেছি। এখন ছেলে মেয়ে একজন ভদ্রলোক চাকরি করলো বা বিজনেস করলো, কারণ ছেলে মেয়ে, সে তো চায় তার ছেলে মেয়ে সর্বোচ্চ পড়ালেখা করুক, সর্বোচ্চ বড় হোক, এটা সবারই চাওয়া। ছেলে আমেরিকা, মেয়ে কানাডা, হাজব্যান্ড ওয়াইফ দেশে আছে, একজন মারা গেল বা দুইজনেই বয়স হয়ে গেল, তাদের দায়িত্ব কে নেবে? এক হলো অর্থনৈতিক দায়িত্ব, 2 নাম্বার হলো তাদের যে দেখাশোনা করতে হবে, কেয়ার দরকার আছে একটা প্রবীণদের। বার্ধক্য গেলে সেই কেয়ারের দায়িত্ব, তাকে যে তারও তো বিনোদনের দরকার আছে প্রবীণদের, বিনোদনের দায়িত্ব, এগুলোকে আসলে কে নেবে? এগুলো কি আমাদের রাষ্ট্র চিন্তা করতেছে বা আমরা চিন্তা করতেছি? কেউই চিন্তা করতেছে? আমরা কি ভাবি কি আমাদের বাবা মাকে, এই যে ঈদ আসলো, এই যে ঈদ আসছে, ঈদের মধ্যে একটা পাঞ্জাবি কিনে দিলাম, একটা শাড়ি কিনে দিলাম, একটু খোঁজ খবর নিলাম, খুব দায়িত্ব পালন করে ফেলতেছি, অনেক কিছু দিয়ে দিছি, তাদের আর কি দরকার? আসলে তা না। প্রবীণরা কখনো বলে না। বাবা মা যারা আছে তারা সন্তানদের অনেক কিছু বলে না, তারা এড়িয়ে যায়। সন্তানরা আবার সেগুলো বোঝার চেষ্টাও করে না। তো এইটার কারণে তাদের মনস্তাত্ত্বিক জগৎ এবং এইটার উপর নির্ভর করে কিন্তু তার পুরো শারীরিক এবং মানসিক দুইটারই স্বাস্থ্য। আপনার মানসিক স্বাস্থ্য ঠিক না থাকলে আপনার শরীরও
ভালো থাকবে। উৎফুল্ল না থাকলে আপনার শরীরের ইমিউনিটি সিস্টেম যাও আছে সেগুলোও তো আরও ফল করবে। হ্যাঁ, তো সব মিলিয়ে প্রবীণ বয়সটা আসলে ভাববার বিষয়, এবং এটার একটা সঠিক পরিকল্পনা দরকার যে আমি আসলে বার্ধক্য গেলে কিভাবে থাকবো, আমার দায়িত্ব কে নেবে, আমার অর্থনৈতিক যোগানটা কোত্থেকে আসবে, কি এই বিষয়গুলো জানতে হবে। আরেকটা যেটি আমি কাজ করতে গিয়ে আমি বলে থাকি, সাধারণত আমাদের বাংলাদেশের অনেক বাবা মা বা প্রবীণরা সাইলেন্ট সুইসাইড করে। এটাকে বলা হয় সাইলেন্ট সুইসাইড। কিভাবে? এখন বাবা বা মা সন্তান দেখা হলো ছেলে মেয়ের সাথে, ছেলেকে বললো যে বাবা একটু বুকে না একটু ব্যথা করে বা পেটে একটু ব্যথা করতেছে, ছেলে মনে করতেছে কিছুই না, দেখ ব্যস্ত তো সবাই, হ্যাঁ যে থাক বুকে ব্যথা পেটে ব্যথা থাক দেখবনি। একদিন বলবে সে, 2 দিন বলবে, 3 দিন বলবে, তারপরে কিন্তু সে বলবে না। এখন এই পৃথিবীতে একবার জন্মায় গেলে এখান থেকে কেউই এখান থেকে পৃথিবী ছেড়ে যেতে চায় না। এটা একটা খুব মায়াময় জায়গা, এটা প্রত্যেকের জন্য, যে পৃথিবী ছেড়ে চলে যাব সেটা চায় না। তো সেই বাবার যদি টাকা থাকতো পকেটে, সে ছেলেকে জিজ্ঞাসা করতো না যে তার বুকে ব্যথা না পেটে কি সমস্যা হচ্ছে, সে নিজেই চিকিৎসকের কাছে যাইতো, সে নিজেই টেস্ট করাইতো, সে নিজেই তার প্রসেস দেখতো। এখন সে পারতেছে না কেন? রিটায়ারমেন্টে গেছে, তার টাকা নাই, ছেলে মেয়ে বড় করতে করতে টাকা পয়সা শেষ, তার কাছে টাকা নেই, টাকার জন্য সে ডিপেন্ডেবল সন্তানের উপর। সন্তান তো দেখতেছে না, তো ফলশ্রুতিতে কী হইলো, সে আর বলবেই না, যত ব্যথাই হোক সে বলা বন্ধ করে দিল, সন্তানের উপর অনেকটা অভিমান করে। এবং অভিমানটাও সন্তান হয়তো খেয়ালই করে নাই, বোঝেই না, সে তার ব্যস্ততায় আছে, তার নিজের ফ্যামিলি নিয়ে। তো দেখা গেল 6 মাস পরে সে হার্ট অ্যাটাকে মারা গেছে। তখন সন্তানরা কান্নাকাটি করতেছে, 40 খাওয়াচ্ছে, এই করতেছে। কিন্তু এই লোকটা কিন্তু যখন বলেছিল যে তার বুকে ব্যথা, তখন যদি একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখতো, দেখে দেখা গেল যে হার্টে ব্লক হয়ে আছে, ছোট্ট একটা রিং পরায় দিলে আরও 10টা বছর হয়তো বেঁচে থাকতো। আরেকটাই তো তার মানে কি, তাহলে এটাও এক ধরনের, সে বুঝতেছে তার শরীরের একটা কিছু হচ্ছে, কিন্তু সে বলতে পারছে না। তো আসলে সব কিছুই জড়িত প্রবীণ স্বাস্থ্যের সাথে, মানে প্রত্যেকটা বিষয়ই জড়িত। একদম তাই। ডক্টর মহসিন কবির, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে শুধু আরেকবার ছোট করে জানতে চাই, যারা প্রবীণ রয়েছেন তারা সুস্থভাবে বেঁচে থাকতে এবং দীর্ঘ জীবন কাটাতে তাদের কি কি ধরনের গুরুত্বপূর্ণ পরামর্শ আপনি দেবেন? আমি বলবো তাদের, প্রবীণদের জন্য বলবো তাদের আনন্দে থাকতে হবে, তাদের অকারণে মানে অহেতুক চিন্তা করা বাদ দিতে হবে। এবং প্রবীণরা কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত এই সন্তানদের নিয়ে বেশিরভাগ চিন্তা করে। এখন বাবা মা কে যতই সন্তানরা না দেখতে পারুক, বাবা মা কিন্তু মৃত্যুর আগের দিন পর্যন্ত সন্তানদের তার ওই যে ভালোবাসাটা, পরিপূর্ণ ভালোবাসাটা ভালোবাসে। হ্যাঁ, তো আমি বলবো প্রবীণদের ক্ষেত্রে এত মানে নিজের চিন্তা করেন, নিজে কিভাবে সুস্থ থাকা যায়, নিজের একটু যদি শরীরে দেখেন যে কোথাও সমস্যা মনে হচ্ছে, আপনি ডাক্তারের কাছে যান। এখন অনেক সরকারি হাসপাতালে আছে, ওখানে বেশি 5-10 টাকা 15 টাকা টিকিট, একটু কষ্ট করে যান। আর আমি সরকারের কাছে আহ্বান জানাবো, যেটা হলো প্রবীণদের জন্য আমাদের এখন কিছু আইন কানুন করার দরকার আছে। যেমন হাসপাতালে 60 বছরের উপরে যারা যাবে তাদের ওইরকম লাইনে দাঁড়ানোর দরকার নাই, এই নিয়মগুলো করতে হবে এখন, যে তারা লাইনে দাঁড়াবে না। প্রবীণদের গেলে তাদের প্রায়োরিটি ভিত্তিতে আগে দেখতে দিতে হবে, চিকিৎসা ক্ষেত্রে বিশেষ করে তাদের টেস্টের খরচ কম নিতে হবে দরকার হইলে। কেউ যদি দিতে না পারে, সেটি সরকার ভর্তুকি না দেখ, বেসরকারিভাবে একটা উদ্যোগ নেক, যে বেসরকারি যে একটা বড় প্রতিষ্ঠান সে অন্তত 500 বা 300 প্রবীণের দায়িত্ব নেক, যে বছরে যে সেখান থেকে ডোনেট করে সেই টাকা দিয়ে সরকার তাদের টেস্ট করুক, মানে ফ্রি। মানে প্রবীণ স্বাস্থ্য সেবাটা বিশেষ করে এটার একটা নিশ্চয়তার দরকার রয়েছে। আর এই যে আমাদের এই মুহূর্তে জনসংখ্যায় 40% হলো ইয়ং। হ্যাঁ, তো এই ইয়ংরা কিন্তু যাচ্ছে কোন দিকে? প্রবীণের দিকে। আমাদের জনসংখ্যা কিন্তু আবার শিশুর সংখ্যা কমে যাচ্ছে, কারণ এখন মানুষ বাচ্চা নিচ্ছে না, 1টা কি 2টা নিচ্ছে। তো এই যে ইয়ং জনসংখ্যাটা হুট করে প্রবীণ হয়ে যাবে, এবং এটা খুবই অ্যালার্মিং। আমাদের গবেষণা বলতেছে 2040-50 সালে জনসংখ্যা 25% প্রবীণ থাকবে। এবং সর্বশেষ ইউনিসেফের তথ্য অনুযায়ী
2029 সালে বাংলাদেশ প্রবীণ প্রবণ সমাজে পা দিতে যাচ্ছে, 47 সালে পুরোপুরি প্রবীণ প্রধান দেশে পরিণত হবে। তাহলে এই ইয়ং যখন শিফটিং হয়ে প্রবীণে যাবে বড় সংখ্যক, তখন এই দেশ বা আমরা সবাই সোসাইটি কিভাবে মোকাবেলা করব? এত প্রবীণের দায়িত্ব কে নেবে? তো সেটি যদি নিতে হয় আমাদের এখন থেকেই সেই পরিকল্পনা করতে হবে, চিন্তা করতে হবে, ভাবতে হবে, এবং প্রত্যেকটা সেক্টরে প্রবীণদের নিয়ে কি করা যায় সেগুলো ভাববার বিষয় এসছে। আর এখন থেকে শুরু না করলে আমাদের বড্ড বেশি দেরি হয়ে যাবে। আমরা একটা সিস্টেম ডেভেলপ করতে হলেও 15-20 বছর লেগে যায়, এখন শুরু করলেও আমরা সেই 15-20 বছর পরে ধাক্কাটা মোকাবেলা করতে পারবো। সেই ফলাফলটা আমরা নিশ্চয়ই হ্যাঁ, 15-20 নিশ্চয়ই বছর পাবো, পরে এবং সেটা দরকার। এবং এই যে কথাগুলো বলতেছি, এটা প্রবীণদের জন্য না, এটা আমি যদি বেঁচে থাকি, আমার বা যে আমরাও বয়স যদি বেঁচে বা থাকি। আপনি বা আমরা যারাই আছে এখানে, আমাদের স্বস্তিময় বার্ধক্যের জন্য আমাদেরই বাংলাদেশ তৈরি করতে হবে, এবং আমাদেরই কথা বলতে হবে আমাদের এখন। কথা বলতে হবে। এবং প্রবীণ নিয়ে এখন কথা বলার সময় এসছে, সবাইকে জানতে হবে, বুঝতে হবে, সচেতন হতে হবে। আমাদেরই কথা বলতে হবে, এবং একই সঙ্গে সরকারি এবং বেসরকারি পর্যায় থেকে যাতে উদ্যোগ নেওয়া হয় সেটার জন্য আসলে উদ্যোগটা এখন থেকে নিতে নিতে হবে। হবে। ডক্টর মোহসিন কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি এত ব্যস্ততার মধ্যেও আপনি আমাদের স্টুডিওতে এসে এত সময় দিয়েছেন এবং এত চমৎকার চমৎকার কথা আপনি বলেছেন। বিশেষ করে যারা আমাদের দর্শকরা রয়েছেন, প্রবীণ যারা রয়েছেন, তাদের নিশ্চয়ই আপনার গুরুত্বপূর্ণ পরামর্শগুলো অনেক অনেক কাজে আসবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক ভালো আপনাকে থাকবেন ধন্যবাদ। আপনি। প্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম প্রবীণ বয়সে সুস্থ থাকতে হলে প্রয়োজন সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য এবং পরিবারের ভালোবাসা ও যত্ন। আপনাদের সবাইকে বলবো, নিজের পরিবারের প্রবীণ সদস্যদের যত্ন নিন, তাদের সুস্থতা নিশ্চিত করুন। আজ এই পর্যন্তই। হ্যালো ডক্টরের পরবর্তী পর্বে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে আবারও হাজির হব কোনো একটি স্বাস্থ্য বিষয় নিয়ে। স্বাস্থ্য সুরক্ষার নির্ভরযোগ্য তথ্য পেতে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।